মোহনবাগান ৩ ম্যাচ পর জিতল। মোহনবাগান ৩ ম্যাচে যে গোল খরা মোহনবাগানে দেখা যাচ্ছিল, সেখান থেকে মোহনবাগান কামব্যাক করলো। মোহনবাগান দুবার পিছিয়ে গিয়ে এই ম্যাচে কামব্যাক করলো। মোহনবাগান অনেকদিন পর 3 পয়েন্ট পেল এবং মোহনবাগান সেকেন্ড পজিশনে আপাতত থাকলো। লিগ জেতার যে রেস রয়েছে সেখানে মোহনবাগান প্রবলভাবে প্রথম ম্যাচ ডে থেকে ছিল। এই 8টা ম্যাচ কমপ্লিট হওয়ার পরেও কিন্তু সেখানে মোহনবাগান প্রবলভাবে থাকলো। এবং আমি যে ব্যাপারটাকে বারবার বলেছিলাম যে মোহনবাগানে যখন প্রথম 4টে ম্যাচ শেষ হলো, সেই 4টে ম্যাচে স্ট্রেট উইন মোহনবাগানের 12 পয়েন্ট, খুব ভ্যালুয়েবল পয়েন্টস। আমি তখনই বলেছিলাম যে এর পরের যে 4টে ম্যাচ রয়েছে, সেই 4টে ব্যাক টু ব্যাক ম্যাচ কিন্তু টাফ ম্যাচ আসতে চলেছে। কারণ মোহনবাগান যে ধরনের অপোনেন্টকে প্রথমেই 4টে ম্যাচে ফেস করলো, তাদের থেকে অনেক বেশি টাফ টিম কিন্তু পরের এই 4টে অপোনেন্ট। সেই 4টে অপোনেন্ট জামশেদপুর, বেঙ্গালুরু, মুম্বাই এবং অবশ্যই পাঞ্জাব। এই 4টে ম্যাচ থেকে মোহনবাগান কতটা ম্যাক্সিমাম পয়েন্টস নিজেদের ঘরে তুলে আনতে পারবে, তার বেসিসে কিন্তু আবার ঠিক তার পরের যে 4টে ম্যাচ রয়েছে, যেহেতু ডার্বি ম্যাচটাকে আমরা প্রায় সবাই ধরে নিচ্ছি যে সেটা একটা ফাইসালার ম্যাচ, এবং ডার্বি কখনোই কোনো প্রেডিক্টেবল ম্যাচ হতে পারে না। আমি এখানে ওই জন্যই 4-4-4 করে ভাগ করেছিলাম। অর্থাৎ এই 8টা ম্যাচ হয়ে যাওয়ার পরের যে 4টে ম্যাচ রয়েছে, সেখানে কিন্তু মোহনবাগানের মিক্স অপোনেন্ট রয়েছে। এবং মোহনবাগান যদি আরও বেটার রিদিম পেত, আরও যদি বেশি পয়েন্ট তুলে থাকতে পারতো, প্লেয়ারদের যে মনোবল রয়েছে সেটা যদি আরও বেটার জায়গাতে থাকতো, তাহলে সেই 4টে ম্যাচ থেকে যতটা ম্যাক্সিমাম পয়েন্টস মোহনবাগান তুলে নিতে পারতো, সেখানে কিন্তু মোহনবাগানের খুব আর্লি চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে যেতে পারতো। কিন্তু অঙ্ক আপাতত বেশ জটিল, আমি সেই অঙ্কে আপাতত ঢুকছি না। আরও আমার মনে হয় যে 2টো ম্যাচ উইক যেতে হবে। মুম্বাই, ইস্টবেঙ্গল, জামশেদপুর, প্রত্যেকেরই আরও ম্যাচগুলোকে দেখতে হবে। তারপর আমরা কোথাও একটা জায়গাতে এসে আরও বেটার প্রেডিকশন করতে পারবো যে মোহনবাগান ঠিক কতটা ম্যাক্সিমাম যাবে এবং কত তাড়াতাড়ি মোহনবাগান চ্যাম্পিয়ন হলে বা অন্য কেউ চ্যাম্পিয়ন হলে সেই চ্যাম্পিয়নশিপের জায়গাটা তৈরি করবে। এইগুলো একটা পুরোপুরি আলাদা সেকশনের কথাবার্তা। নেক্সট বিষয়টা হচ্ছে আজকের এই ম্যাচটা। ঠিক বোধহয় 16-17 মিনিট হবে, মোহনবাগান জাস্ট গোলটা কনসিড করলো, তারপরেই অ্যালবার্তো রড্রিগেজের চোট পেল এবং তারপর সের্জিও লোবেরা তিনি দুটো পরিবর্তন করলেন। একটা অবভিয়াসলি তার কাছে ফোর্সড একটা চেঞ্জ, তাকে ডিফেন্ডার পরিবর্তন করতে হয়েছে। আর একটা হচ্ছে তার অন্ততপক্ষে যা সিস্টেম, সেই সিস্টেম ওয়াইজ এটা একটা ট্যাকটিক্যাল চেঞ্জ, অর্থাৎ তিনি মনবীর সিংকে তুলে ফেললেন। এবার ঠিক সেই মুহূর্তে আমি আমার এক খুব ক্লোজ বন্ধুকে মেসেজ পাঠালাম যে ভাই, সের্জিও লোবেরার এই যে এই মুহূর্তের প্ল্যানিংটা, এটা আমার মাথার উপর দিয়ে গেল, কারণ আমার মাথার এই ছাদটা ফাঁকা, চুল নেই, সেই কারণে আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। তো তোর কি এখানে মনে হয়? বলো, তোর যেমন চুল ফাঁকা বুঝতে পারলি না, আমার চুল ভর্তি, কিন্তু তাতেও আমি এই প্ল্যানিংটা বুঝতে পারলাম না, মাথার উপর দিয়েই বেরিয়ে গেল। সিরিয়াসলি বলছি, আমার মতো হয়তো অনেকেই সেই মুহূর্তে সের্জিও লোবেরার যে প্ল্যানটা রয়েছে সেটাকে বুঝতে পারেননি, বা তাদের অন্ততপক্ষে একইভাবে মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। এবার তার মাথার উপর স্টেডিয়াম রয়েছে না ঘন কালো চুল রয়েছে, তাদের ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে যে মোহনবাগান সিজন শেষে যদি মোহনবাগান এই একটা কি বলবো, ডমিনেটিং টিম নিয়ে এত পরিমাণে বেঞ্চ থেকে গেম চেঞ্জিং প্লেয়ারদেরকে নিয়েও যদি চ্যাম্পিয়ন না হতে পারে, তার একমাত্র বোধহয় দায়ী যাবে কোচের ওপর। কারণ তিনি কি চাইছেন, তার স্ট্র্যাটেজি কি রয়েছে, তার প্ল্যানিং কি রয়েছে, তার মেথডোলজি কি রয়েছে, যে তিনি কিভাবে একটা অপোনেন্টকে বিট করতে চান, কি ধরনের স্ট্র্যাটেজি তিনি অপোনেন্ট ওয়াইজ বানাতে চাইছেন, এটা কিন্তু এই মুহূর্তে বুঝতে পারা যাচ্ছে না। এবং সেটা ম্যাক্সিমাম সময় যখন আমরা বুঝতে পারছি, আমাদের ফিল হচ্ছে যে দ্যাট ইজ গোয়িং অ্যান্টি মোহনবাগান। এবং কখনোই সের্জিও লোবেরা এই ধরনের ফুটবল খেলাবেন এটা এক্সপেক্টেডই নয়। কারণ তাকে যেভাবে আমরা গোয়া, মুম্বাই, ওড়িশাতে কোচিং করতে দেখেছি, তাকে যে ধরনের স্ট্র্যাটেজি ডেভেলপ করতে দেখেছি, বিশেষ করে গোয়াতে বা মুম্বাইতে যে ধরনের একটা স্টার স্টার্টেড টিম নিয়ে তিনি পারফরমেন্স দিয়েছেন, একটা কোথাও ফুটবলের অন্য লেভেলের খেলা তিনি শো করেছেন, সেটা কিন্তু মোহনবাগানের এই টিমটার সাথে একদমই যাচ্ছে না। না, আমি পার্টিকুলার সেই জায়গাতে ঢুকবো না যে দেখো কামিংস আর সাহাল আব্দুল সামাদ নেমে ওই দুটো গোল করে একদম লোবেরাকে মুখের ওপর জবাব দিয়ে দিল। আমি যাব না। আমি যাব সেই দিনকে, যেই দিনকে আমি দেখবো যে নেক্সট ম্যাচে, মোস্ট প্রবাবলি সেটা নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মোহনবাগানের, সাহাল আব্দুল সামাদ বা জেসন কামিংস তারা শুরু করছে না, তারা আরও বেশি গেম টাইম পাচ্ছে না। এই ধরনের একটা
মানে প্রমাণপত্র দেওয়ার পরেও যে দেখো আমাদের মধ্যে কি কোয়ালিটি রয়েছে, হাউ উই ক্যান চেঞ্জ দ্য গেম, তারপরেও যদি তারা আরও বেশি গেম টাইম না পায়, তারপরেও তারা যদি মেন প্ল্যানিংয়ের মধ্যে না ঢোকে, আমি প্রশ্ন তখন তুলব। কিন্তু যেভাবে মোহনবাগান আজকে কামব্যাক করেছে, যেভাবে প্লেয়াররা একটা সময়ের পর নিজেদের সর্বস্ব উজাড় করেছে, আমার মনে হয় যে এই টিমে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা সত্যিই মোহনবাগানের জার্সির জন্য খেলে। এবং সেটা আমার মনে হয় যে শুরুতে যখন মোহনবাগান পিছিয়ে পড়লো, তারপর মোহনবাগান কামব্যাক করলো, ম্যাকলারেন সুদূর অস্ট্রেলিয়া থেকে আসা একটা প্লেয়ার, সবে মাত্র কয়েকটা ম্যাচই তো খেলেছে মোহনবাগান জার্সিতে, কয়েকটা মাত্র মাসই তো মোহনবাগানের জার্সিতে কাটিয়েছে, কয়েকটা মাত্র মুহূর্তই তো সে ইন্ডিয়ান ফুটবলে কাটিয়েছে। আচ্ছা, তার কি দায় পড়েছে যে সে মোহনবাগানের হয়ে একটা কামব্যাক গোল করার পর ওইভাবে মাঠের মধ্যে, তখন ম্যাচের বয়স বোধহয় আধ ঘন্টা, কারণ তারপরেই ড্রিঙ্কসে চলে গেল দুটো টিম, সে প্লেয়ারটা মাঠের মধ্যে কাঁদতে বসবে? তার কি এমন ফিলিংস রয়েছে? তো কোথাও একটা এই প্লেয়াররা কিন্তু চায়, এই প্লেয়াররা চায় যে সিস্টেমটাতে সের্জিও লোবেরা তিনি খেলাচ্ছেন, সেই সিস্টেমটাকে ব্রেক করে তারা কোথাও মোহনবাগানে সাকসেস দিতে চান। যেইভাবে সাহাল আব্দুল সামাদ গোলটা করলো, দ্যাট ওয়াজ আ ওয়ার্ল্ড ক্লাস গোল। আমি সেই গোলের প্রসঙ্গে যত কম বলবো তত বেশি বোধহয় আমার জন্য ভালো, কারণ আমি আগেও বলেছি আমি কোনো ফুটবলের মানুষ নয়, যে আমি কোনোদিনও পায়ে ফুটবল নিয়ে কোনো প্রফেশনাল ফুটবলার আমি হইনি, হতে পারিনি, আমার সেই ক্ষমতা ছিল না, সেই স্কিল আমার ছিল না। তাই একজন প্রফেশনাল প্লেয়ার, একজন স্কিলফুল প্লেয়ার যখন ওই ধরনের গোল করছেন, তার সেই গোলকে আমার বর্ণনা করার মতো ভাষা নেই। আমি শুধুমাত্র একজন দর্শক হিসাবে, একজন সমর্থক হিসাবে আমি সেই গোলটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারি, আমি আমার নিজের চোখের যে শান্তি রয়েছে সেটাকে আমি নিতে পারি। কিন্তু তারপর ওই যে সাহাল আব্দুল সামাদের সেলিব্রেশনটা, ওই যে ওর চোখ মুখের যে অভিব্যক্তিটা, ওই যে বুঝতে পারা যায় যে এতদিন ধরে জমানো একটা কষ্ট, একটা মানে অগ্নুৎপাতের মতো বেরিয়ে এলো, এই জিনিসটাতে এত ইজিলি আসে না। এবং শেষকালে যখন কামিংস ওই গোলটা করলো, যে জায়গা থেকে ফ্রিকিক থেকে বলটা জালের মধ্যে জড়িয়ে গেল, যদি ওখানে একটু ঝামেলা হয়েছিল, ধাক্কাধাক্কি হয়েছিল, 50-50 ফাউলের কল ছিল, হোয়াট এভার, সেটা রেফারির ডিসিশন বলার কিছু নেই, কিন্তু যে জায়গা থেকে কামিংস ফ্রিকিকটা নিয়েছে, গোল করেছে, আমরা বারবার করে মোহনবাগানের সেট পিস ডেলিভারি নিয়ে, মোহনবাগানের সেট পিস প্ল্যানিং নিয়ে, সের্জিও লোবেরা সেট পিসের যে ম্যানেজমেন্ট রয়েছে সেটা নিয়ে কথা বলেছি। আজকে তো কামিংস দেখিয়ে দিল যে সেট পিস নেওয়ার ক্ষমতা থাকলে, কোথাও সেই ট্র্যাজেক্টরি ভিশনটা থাকলে একটা প্লেয়ার সেট পিস থেকে কনভার্ট করতে পারে। তারপরে তার যে সেলিব্রেশন দেখলাম, যেভাবে একটা উচ্ছ্বাসে মেতে উঠতে দেখলাম, কোথাও তো কিছু প্লেয়ার রয়েছে তারা চাই মোহনবাগানের এই সাকসেসটা এনে দিতে, তারা চায় মোহনবাগানে জার্সি পরে খেলে অন্ততপক্ষে মোহনবাগানকে সাকসেসটা দিতে। কিন্তু সের্জিও লোবেরার কি মাথার মধ্যে অন্য কোনো প্ল্যানিং রয়েছে? তিনি কি চাইছেন যে দিস ম্যানস আর নট গেটিং অ্যাকোমোডেটেড ইন মাই সিস্টেম, এটা তিনি ম্যানেজমেন্টের কাছে দেখাতে চাইছেন, এবং পরবর্তী সিজনে তিনি কোথাও আপগ্রেডের নাম করে, তিনি কোথাও চেঞ্জের নাম করে সেই প্লেয়ারকে বা সেই প্লেয়ারদেরকে তিনি ছেঁটে, তিনি নিজের একটা কোথাও লবি, নিজের একটা কোর, নিজের একটা সিস্টেম, নিজের একটা কি বলবো, একটা পিঠ চাপড়ানো বা পিঠ চুলকে দেওয়ার জোন তিনি খুঁজে আনার চেষ্টা করছেন। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, কারণ এই টিমটার তো ম্যাক্সিমাম প্লেয়ার্স, দু একজন প্লেয়ার বাদ দিয়ে এই টিমটার ম্যাক্সিমাম প্লেয়ার্স তারা কিন্তু ডে বাই ডে রেগুলার বেসিসে মোহনবাগানের হয়ে পারফরমেন্স করেছে, সাকসেস পেয়েছে মোহনবাগান, সেই ডমিনেন্সটা তারা দেখাতে পেরেছে। তাহলে হঠাৎ করে কী এমন হলো যে সের্জিও লোবেরার মতো কোচ তিনি কোথাও স্ট্রাগল করছেন তার স্ট্র্যাটেজি ডেভেলপ করতে? সেই অর্থে টিমের মধ্যে খুব একটা ফিটনেসের প্রবলেম নেই, আপুইয়ের একটা ইঞ্জুরি ছিল, সেই কারণে তাকে ম্যাচের মধ্যে পাওয়া যায়নি, কিন্তু সেখানে ঠিক যতটা স্ট্র্যাটেজিক্যাল অন্ততপক্ষে তাকে সাহসী হতে হতো, বিশেষ করে পাঞ্জাবের মতো এরকম একটা ইয়াং, এরকম একটা স্পিডি, এরকম একটা খুবই আনপ্রেডিক্টেবল টিমের এগেনস্টে, সেটা তাকে কিন্তু হতে দেখা গেল না। পাঞ্জাবের ডিফেন্স অল টাইম কিন্তু ইন্ডিয়ান ডিফেন্স লাইন নিয়ে খেললো, সেটাকেও কিন্তু ম্যাক্সিমাম সময়ে মোহনবাগান টিম কিন্তু ব্রেক করতে পারলো না। জাস্ট একটা গোলই কিন্তু হয়েছে ওপেন প্লে থেকে। বাকি আমরা যদি দেখি তাহলে দেখবো যে একটা গোল লং রেঞ্জ থেকে হচ্ছে, একটা গোল সেট পিস থেকে হচ্ছে। তো কোথাও তো একটা ফ্যাক্টর ডেফিনেটলি রয়েছে যে সের্জিও লোবেরা তিনি কি চাইছেন, তিনি অ্যাকচুয়ালি কি ভিশনের মধ্যে রয়েছেন, এটা এই মুহূর্তে পরিষ্কার না।
আমার মনে হয় যে এরপর যখন তিনি মিক্স অপোনেন্টস পাবেন, একটু স্ট্রাগলিং টিম আর একটু কোথাও ভালো টিমের যখন মিশ্রণের টিম আসবে, এবং সর্বোপরি যখন 17th মেতে আমরা দেখব যে ডার্বিটা আসছে, সেখানে তার কী ধরনের অ্যাপ্রোচ আমরা দেখতে পাই, তার উপরে কিন্তু আমার মনে হয় যে তার যে চিন্তাভাবনা রয়েছে পরবর্তী সময়টা নিয়ে, সেটা অনেক বেশি করে ক্লিয়ার হবে। আজকের ম্যাচটা 90 মিনিট সবাই দেখেছে, নতুন করে আমার এই আজকের ম্যাচ নিয়ে বলার কিছু নেই। কে আন্ডার পারফর্মিং ছিল, কে পারফর্মিং ছিল না, বলার মতো জায়গাতে নেই। কারণ দেখো, কোচের যে স্ট্র্যাটেজি রয়েছে, কোচের যে ট্যাকটিক্সগুলো রয়েছে, সেটা যদি তোমার নেগেটিভ খাতে বইতে শুরু করে, তখন প্লেয়াররাই বা কতটা সেটা করবে। কারণ কিছু কিছু তো প্রবলেম রয়েছে, সেটা কোচ নিজেও তিনি ওভারকাম করতে চাইছেন না। যেখানে দেখা যাচ্ছে যে রাইট ব্যাকে অভিষেক টেকচাম সিং সে স্ট্রাগল করছে, এবং লেফট ব্যাকে শুভাশিস বোস থাকা না থাকা প্রায় সমান ব্যাপার হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু আমরা আমায় রানাওয়াড়াকে দেখছি না। আমরা দেখতে পাচ্ছি যে দীপক টাংরি সে খেললো, কিন্তু খেলে কি করলো বুঝতে পারা গেল না। যাকে অনেক আগে চেঞ্জ করে সাহাল আব্দুল সামাদকে নিয়ে আসা দরকার ছিল, যে বলটা হোল্ড করতে পারে, বলটা ক্রিয়েট করতে পারে, থ্রু বল বাড়াতে পারে, স্কিল দেখাতে পারে, গোল করতে পারে, তাকে কিন্তু অনেকটা দেরিতে নামানো হলো। বাট থ্যাংক গড কি আজকে আরও একটু আগে নেমেছিল, সেই কারণে কোথাও ম্যাচের মোডটা সে ঘোরাতে পেরেছে। আমরা দেখতে পাচ্ছি যে দিমিত্রস পেত্রাতোস ভাই শুধু বল নিয়ে দৌড়ে যাওয়া, এর বাইরে আর কিছু কাজ নেই। সেখানে কামিংস যে অনেক বেশি করে প্লেয়ারদের সাথে খেলে, অনেক বেশি করে 1-2 খেলে, অনেক বেশি করে কম্বিনেশন রাখে, তাকে কিন্তু বেশি গেম টাইম দেওয়া হচ্ছে না। এবং আননেসেসারিলি 16 মিনিটের মাথায় তোমার প্ল্যানিংয়ে থাকা ফার্স্ট 11 প্লেয়ারকে তুমি হুট করে তুলে নিচ্ছ, আননেসেসারিলি তুলে নিচ্ছ শুধুমাত্র একটা প্লেয়ারকে তোমার প্লেয়িং 11-এ অ্যাকোমোডেট করে দেওয়ার জন্য। এটা কোথাও কিন্তু একদমই কোনো মোহনবাগান সমর্থকের এই দৃষ্টি এড়াচ্ছে না, তাদের চিন্তাভাবনার বাইরে যাচ্ছে না। বাট অ্যাবাভ অল আমি এটা পজিটিভ নোটেই শেষ করব যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বারবার আমি বলছি, এই ট্রাঙ্কেটেড সিজনে 3 পয়েন্ট ভীষণভাবে জরুরি। সেই 3 পয়েন্ট মোহনবাগান পেয়েছে। সেই 3 পয়েন্ট পাওয়ার পর মোহনবাগান অনেকদিন পর জয়ের সরণিতে ফিরেছে, এবং সর্বোপরি মোহনবাগান সেকেন্ড পজিশনে গেছে। অ্যান্ড ডেফিনেটলি পরবর্তী যে 5টা ম্যাচ, এই 5টা ম্যাচে 15 পয়েন্টের ম্যাক্সিমাম পয়েন্টে কিন্তু তুলতে পারলে মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারবে। কারণ মুম্বাই সিটি এফসি তাদেরও কিন্তু সামনে অনেক কটা কঠিন ম্যাচ রয়েছে। মোহামেডান স্পোর্টিং ম্যাচটাকে বাদ দিলে বেঙ্গালুরু এফসি তারা অলরেডি কেরালার কাছে হেরেছে, কিছুটা তারা সমস্যায় পড়েছে। ইস্ট বেঙ্গল তারা কি করবে পরবর্তী ম্যাচে, সেটা হবে দেখার বিষয়। এবং জামশেদপুর এফসি তাদেরও কিন্তু মিক্স অপোনেন্টের বিরুদ্ধে খেলতে হবে, সেটাও একটা ব্যাপার। তো মোহনবাগানের রাস্তা কিন্তু ক্লিয়ার, কিন্তু সেটাকে যদি কোচ কঠিন করে ফেলেন, তাহলে কিন্তু প্লেয়ারদের আলাদা করে করার মতো কিছু থাকবে না। অ্যাটলিস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন, আমি এইবারে কিন্তু কোনো প্লেয়ারকে আলাদা করে দোষারোপ দিতে পারবো না যে এই প্লেয়ারটার জন্যই কিন্তু মোহনবাগান কোথাও আলটিমেট খাবি খেলো। কারণ যে প্লেয়ার আন্ডার পারফর্মিং রয়েছে তাকে জোর করে লোবেরা চাইছেন খেলাতে। যেমন লিস্টন কোলাসো রাইট উইংয়ে পারছে না, তাকে তিনি রাইট উইংয়েই খেলাবেন, এটা তিনি মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছেন। এটা চেঞ্জ হবে না। মানে এটাকে কি করা যেতে পারে? এখানে তো লিস্টন কোলাসো একা গিয়ে লেফট উইংয়ে খেলতে পারবে না, তো তাকে রাইট উইংয়ে খেলতে হবে কোচের পছন্দ মতো। আবার পেত্রাতোস যে ডেলিভারি করতে পারছে না, সে বেশি গেম টাইম পাচ্ছে। বেঞ্চ থেকে যে প্লেয়াররা আমার ডেলিভারি করতে পারবে, তারা বেঞ্চে সময় কাটিয়ে ফেলছে। সো এই যে ব্যাপারগুলো রয়েছে, এটা কোথাও চেঞ্জ হওয়া দরকার রয়েছে যদি মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে হয়। আর যদি তিনি মনে করেন যে না, অন্য কেউ চ্যাম্পিয়ন হোক, অসুবিধা কিছু নেই, মোহনবাগানের একটা বদল তিনি পরবর্তী সিজনে আনবেন এবং সেটা কোথাও পজিটিভ খাতে বইবে, সেটা আমাদেরকে দেখতে হবে, সেটা আমাদেরকে শুধুমাত্র অ্যানালিসিস করে কাটিয়ে দিতে হবে। কারণ তার বাইরে আমাদের বলার মতো আর করার মতো তো কিছু সিরিয়াসলি নেই। এবার তোমাদের যা কিছু ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করতে থাকো। হয়তো ম্যাচের কথা খুব বেশি বললাম না, হয়তো ডিফেন্সিভ ফেলিওরগুলো, এইসব হাবিজাবি কথা নিয়ে বললাম না, কারণ বারবার করে এগুলো বলেছি যে এখান থেকে দুটো গোল হয়েছে, যে ডিফেন্সিভ ফেলিওর দেখেছি, যে রাইট ব্যাকের ল্যাপস আমরা দেখেছি, যেভাবে আমরা মাঝমাঠে বারবার কন্ট্রোল হারিয়ে ফেলা, অপোনেন্ট পুরো মাঝমাঠকে কন্ট্রোল করছে, সেটা আমরা দেখেছি। এটা নিয়ে মানে প্রায় লাস্ট 3টে ম্যাচে একই কথা বলেছি, নাথিং নিউ, নতুন কিছু না। এবং মোহনবাগানের জেতার পেছনে লাস্ট যে দুটো গোল, সেটা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি থেকে। তো এখানে বাকিদের আলাদা করে বলার মতো কিছু নেই, টিমকে নিয়ে আমার আলাদা করে পজিটিভ নেগেটিভ বলার মতো কিছু নেই। দেখা হবে পরের ম্যাচের সময় যে কি হয় না হয়, দেন বাকিটা পুরোটাই বুঝতে পারা যাবে এবং আলোচনা করা যাবে। এবার তোমাদের যা কিছু বক্তব্য রয়েছে আজকের এই ম্যাচ নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা এই অবধি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যেও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।